ঘুমায় অবস্থা মনে করেন যে বিছানা বিছানা। শোয়ার পর 24 ঘন্টা প্লাস জার্নি করার পরে কালকে 3টা বাজে শুয়েছি, উঠে গেছি 6টা বাজে, 5:30 বাজে, 2.5 ঘন্টা 3 ঘন্টা ঘুম। এই যে আমাদের জিলন কি করে, একটা পোজ দিতে পারে না। বস কি করে এটি? বস এটি এটি চলবো বস এটি। আমার কলা কই? আপনার গলা আপনার লগে ভাই দেখছো 1.5 ইঞ্চিতে সবাই খাইতে মন চায়, বুঝছো? তাহলে বড়টা কেউ খায় না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। একেবারে ফাইন, মাইন্ড ব্লোয়িং, এক্সিলেন্ট। গতকালকে আমরা সাজেক আসছিলাম, এই হচ্ছে আমাদের অবস্থা। আজকে সকাল কয়টা বাজে ভাই? 5:30 বাজে, ঠিক আছে। সব ঘুমায় অবস্থা মনে করেন যে বিছানা বিছানা। খালি আমরা 2-3 জন উঠছি ভিউ দেখার জন্য। আর সবার অবস্থা এই দেখেন, একজনে তো কি বাদান ঠিকঠাক আছে তো? রাকিব তো ঘুমে বিবর, আর আমরা বিবর মজা নিতেছি ভাই। ও নাই উঠছে অবশ্য, তোমার কথা ভুলে গেছি। কি ভিডিও দেখছেন? প্যান্ট তো পরতেই মাশাআল্লাহ ভাই, যা লাগতেছে অসাধারণ। ভিউয়ের মজা নিতে নিতে আমরা সবাই ড্রেস মেস চেঞ্জ করে ফেলছি, কারণ আমরা এখন বাইরে যাব। এখানে বেশিক্ষণ থাকবো না, ঠিক আছে। সাদিক আজকে থাকার ইচ্ছা নাই, 10টা স্কোয়াডে বাইরে বের হয়ে যাবো, কারণ আমরা এখন বান্দরবন ঢুকার ইচ্ছা আছে আজকে আর কি। প্রথমে বান্দরবন ঢুকার ইচ্ছা ছিল কিন্তু ঢুকতে পারিনি, এই জন্য সাদিক চলে আসছি। তো সবাই ঘুমাইতেছে, আমরা যারা উঠছি তারা ড্রেস মেস চেঞ্জ করে এখন বাইরে যাব। মানে সাজেকের যে ভিউ পয়েন্টগুলো আছে টুকটাক দেখবো, ছবি টবি উঠে 10টার ভিতরে শেষ, 10টার ভিতরে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো আর কি। তো চলেন যাওয়া যাক, যতটুকু দেখাইতে পারি আপনাদেরকে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর মেঘ জমে আছে দেখছেন। মানে সবুজ পাহাড়, তার চারপাশে মেঘ, এত সুন্দর লাগে। তবে ভাই, যদি সাজেকের সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে সকালে উঠতে হবে, তবে খুব বেশি সকালে না। সূর্য ওঠার পরপরই আপনি আকাশের মেঘগুলো পরিপূর্ণভাবে দেখতে পারবেন। আর এখন যেখানে যাচ্ছি সেটা তো ভাই কি বলবো, আপনারাই দেখেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এই যে মসজিদটা সাজেকের, মানে মনে হয় পাহাড়ের বুকে পুরো এক টুকরো জান্নাত দিয়ে রাখছে আল্লাহ। মানে এত সুন্দর জায়গাটা, এত সুন্দর মসজিদটা, ভিতরে আরো অসাধারণ ভাই, মানে বলে বুঝাতে পারবো না। আমরা এখানে একটু দাঁড়াইছি ভাসমান মেঘগুলো, মেঘের খুনসুটি দেখার জন্য। ভাই এত সুন্দর লাগে যা কি বলবো। দেখেন সূর্যটা উঠতেছে আর আকাশ ভর্তি মেঘ আর মেঘ, নীল আকাশ, খুবই সুন্দর ভাই, মনোমুগ্ধকর, আপনাকে বলে বুঝাইতে পারবো না। নাই, সকাল সকাল ঘুমের তুই উঠে যে হেলিপ্যাড আয়া বললা ভাই এটা অদ্ভুত একটা অনুভূতি ছিল। সাজেক যতবার আইছে ওর চেয়ে সবচেয়ে সুন্দর ভিউ এবার। বাহ, এই দারুণ ভিউ লাগে দারুণ। উঠতে পারছি। কালকে ভাই রাতে শুয়েছি 3টার দিকে। কটার দিকে শুইছ? শোয়ার পর 24 ঘন্টা প্লাস জার্নি করার পরে কালকে 3টা বাজে শুয়েছি, উঠে গেছি 6টা বাজে, 5:30 বাজে, 2.5 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইছি। কি ভিউ রে ভাই, মাথাটা নষ্ট। আসলে ঘুমটুম হয় নাই আমাদের, আমরা প্রচুর বাইক চালাইছি, বৃষ্টিতে ভিজা ভিজা। আজকেও অনেক ভিজা হবে, কারণ আমরা রেনকোটটা হারাই ফেলাইছি। আজকে বান্দরবন যাইতে যদি বৃষ্টি হয় পুরো ভিজতে ভিজতে যাওয়া লাগবে আমার। হেলিপ্যাড থেকে ভিউটা দারুণ লাগতেছে ভাই, মেঘগুলা অস্থির। বাহ, ফটো সেশন চলতেছে এখানে। এই যে আমাদের জিলন কি করে, একটা পোজ দিতে পারে না। বস কি করে এটি? বস এটি এটি চলবো বস এটি। হ্যাঁ কি করে এটি? হ্যাঁ এটি চলতো না বস, আপনি সুন্দর মতো ছবি উঠান। যা চলতেছে বুঝছেন, ফটো সেশন। অনেকক্ষণ পরে উঠে দিকে রওনা দিছি, তখন দেখি জিলন আসতেছে, ভাই একটা ছবি উঠাই দাও। এই যে বস আছে, সেই ছবি উঠাইতেছে, অ্যাঙ্গেল লিগায় দেয়। রাসেল, মুবিন, তার পিছনে আছে জিলন, শাওন, তার পিছনে আছে রাব্বি, শুভ, তারপরে রাকিব ও নাইম, তার পিছনে আছে সাব্বির আর হচ্ছে কামাল ভাই। সাজেকে ঘোরাফেরা শেষ করে সকালে নাস্তা সেরে আমরা সবাই রেডি সেডি হয়ে
10টার স্কোয়াডে রওনা দিয়ে দিয়েছি আমাদের দ্বিতীয় গন্তব্য বান্দরবনের উদ্দেশ্যে। সাজেক থেকে নামার সময় এই চেকপোস্টে আবার সব কিছু চেক করে নিতে হবে আপনাকে, কারণ আপনার গ্রুপে যারা আসছিল সবাই ঠিকঠাক আছে কিনা। আর আপনার বাইকের সিকিউরিটি পারপাসে প্রতি বাইক প্রতি 20 টাকা করে দিয়ে তারপরে নেমে যেতে হবে। পাহাড়কে দূর থেকে দেখলে যত সুন্দর লাগে, তার বুক চিরে যখন নিজের বাইক নিয়ে এগিয়ে যাওয়া যায় তখন সেই সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে যায়। আজ আমরা চলেছি সাজেক থেকে বান্দরবনের পথে। এটি শুধু একটা রাস্তা নয়, এটি প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। প্রতিটি বাঁক, প্রতিটি উঁচু নিচু পথ যেন নতুন একটি গল্প শোনায়। বাইকের ইঞ্জিনের শব্দ আর পাহাড়ি বাতাসের শোঁ ধ্বনি মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করছে। চারদিকে সবুজ পাহাড়ের সারি, যেন প্রকৃতি নিজেই দুহাত বাড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। পাহাড়ি পথে চলতে চলতে কখনো মনে হয় আমরা মেঘের দেশে চলে এসেছি। সাদা মেঘগুলো কখনো পাহাড়ের গা বেয়ে নেমে আসে, আবার কখনো রাস্তার উপর ভেসে বেড়ায়। কয়েক মুহূর্তের জন্য চারপাশ ঢেকে যায় কুয়াশার চাদরে। মনে হয় পৃথিবীর সব ব্যস্ততা থেকে অনেক দূরে কোনো এক স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছি আমরা। এই রাস্তার প্রতিটি মোড়েই রয়েছে বিষময়। এক বাঁক পেরোলেই চোখের সামনে ভেসে ওঠে নতুন এক দৃশ্য। কোথাও গভীর খাদ, কোথাও আকাশ ছোঁয়া পাহাড়। পাহাড়ি রাস্তার সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, এটি অনুভব করতে হয়। বাতাসের স্পর্শে, বৃষ্টির ফোঁটায়, মেঘের ছোঁয়ায় এবং স্তব্ধতার মাঝে লুকিয়ে থাকা প্রকৃতির সুরে। এই মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করা যায়, কিন্তু অনুভূতিটা পুরোপুরি প্রকাশ করা যায় না, কারণ কিছু সৌন্দর্য আছে যা শুধু হৃদয় দিয়েই অনুভব করতে হয়। মাশাআল্লাহ, কি অপরূপ সৌন্দর্য! আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, উনি আমাকে এই সৌন্দর্যগুলো দেখার তৌফিক দিয়েছেন। যখন বাইক নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তখন অনুভব করছি প্রকৃতির বিশালতা আর মানুষের ক্ষুদ্রতা। এই পাহাড়গুলো শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে, আর আমরা কেবল ক্ষণিকের পথিক। যেমন এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে, কিন্তু এই পাহাড়গুলো এখানেই রয়ে যাচ্ছে। আর এই পাহাড়ের সৌন্দর্য দেখার জন্যই মানুষ দলবদ্ধভাবে ছুটে আসছে এই পাহাড়ের বুকে, মনোমুগ্ধকর এই পাহাড়ি সৌন্দর্যের বুকে হারিয়ে যেতে, অপরূপ সৌন্দর্য দেখার জন্য। বাইক নিয়ে যখন পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি তখন চারপাশের প্রকৃতি যেন আমাদের সঙ্গে পথ চলতে শুরু করেছে। বাতাস এসে মুখে লাগছে আর পাহাড়গুলো নীরবে দাঁড়িয়ে থেকে দেখছে আমাদের যাত্রা। এই পথের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে কোনো তাড়াহুড়ো নেই, এখানে সময় ধীরে চলে, এখানে মানুষ নিজের সঙ্গে কথা বলতে পারে, এখানে প্রকৃতিকে অনুভব করা যায়। সবুজ পাহাড়ের গায়ে সোনালি রোদ, মাঝখানে সাদা মেঘ, দূরে নীল আকাশ। এই দৃশ্য দেখে মনে হলো জীবন আসলে এতটা খারাপ না, পৃথিবী এখনো সুন্দর, স্বপ্ন এখনো বেঁচে আছে, মানুষ এখনো প্রকৃতির প্রেমে পড়তে পারে। আমাদের মতো অনেক প্রকৃতিপ্রেমীরা এসেছিল এই দর্শনীয় স্থানে, আজ আবার আমাদের মতোই চলে যাচ্ছে। কেউ ইট পাথরে গড়া সেই শহরের উদ্দেশ্যে, আবার কেউ আমাদের মতো অন্য কোনো দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে। আমাদের রাকিব ও নাইম এই পাহাড়ের বুকের আঁকাবাঁকা রাস্তায় খুব আনন্দের সহিত বাইক রাইড করতেছে এবং এই সুন্দর মুহূর্তগুলো খুব আনন্দের সহিত উদযাপন করতেছে দুজনে মিলেই। আনন্দ করতে করতেই আমরা যখন সামনে এগিয়ে যাচ্ছিলাম তখনই হঠাৎ করে আমাদের জন্য সামনে একটা বিপদ অপেক্ষা করতেছিল, তা আমরা বুঝতেই পারিনি। বাজারের মাঝখান দিয়ে বালু থাকায় রাস্তার মধ্যে হঠাৎ করেই আমাদের রাব্বি স্লিপ করে পড়ে যায়, যদিও আলহামদুলিল্লাহ ওর কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেমন। আমরা দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে একবারে রওনা দিব বান্দরবনের উদ্দেশ্যে, এই জন্য একটা ব্রেক দিচ্ছে। পেট শান্তি দুনিয়া শান্তি। আমাদের আগে শাওন দিলন খায় টেস্ট দিলছে, ওদিকে সাবিরও রাখাইতেছে। তাহলে আমরা এই পাহাড়ে 150 কিলো রাইড হবে একটা, 150 কিলো রাইড পাহাড়ে একটা না। খেলা খেল খেলে সব লাভ খেলা। এটা হচ্ছে সুগুন চলে চিনি পুরা চিনি পুরা তো এটা বুঝা যাবে না।
ভাই খাইবো না বলে রাসেল আমি মানে কোনো কিছু বাদ দোষ নাই, খালি পাইলে খাওয়া শুরু। এটা কি রাসেল তোমার কি করলো? এটা তো ভালাই দিল রাসেলে, এটা তো কি করবো? এই রাসেল এই এরপর কাজ তো নাই মজবুত করে খায়ালো, নাহলে কিন্তু পরে মিস করবা। এই জায়গায় বললাম ভাই না বললাম নাইলে পেট ভরা এই কি লতি আচ্ছা হিমেলে যে দৌড়াদৌড়ি করতেছে খালি, আর ভয় না কে? নাকি ওই 1 লাখ আমি চিন্তা করতেছে আর মানে ঘোড়া কিনবি, ঘোড়া কিনবে কামড়াই করতে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটা পাম্পে এসে দাঁড়াই, একদম ফুয়েল লোড করে নিতেছি। কারণ যেহেতু আমরা বান্দরবনে ঢুকতেছি, ওদিকে পাম্প আছে কিনা জানি না, এই কারণে আগে থেকেই আমরা সবাই বাইকে তেল নিয়ে নিচ্ছি একদম ফুল করে। বাইকে ট্যাঙ্কি ফুল করে আল্লাহর নাম নিয়ে আমরা আবার সবাই একসাথে রওনা দিয়ে দিই। আমাদের পিছনে মুবিন ও রাসেল, তারা খুবই আনন্দ করতেছে। তার পিছনে আমাদের সিরিয়াল অনুযায়ী সবাই একসাথেই আছি, কারণ সিরিয়ালে না থাকলে একে অপরকে যেভাবে ওভারটেক করে সবাই আগে চলে যাওয়ার চেষ্টা করে, এই জন্য সবাই চেষ্টা করছে একসাথে সিরিয়াল ধরে দেওয়ার জন্য, যেন একজন আরেকজনের পিছনে থাকে। আর আমার ভাগিনা যা করে মাঝে মধ্যে, চালায় ভালো, কিন্তু কখন যে কি করে বসে ওকে নিয়ে একটু ভয়েই থাকতে হয়। তবে এই হচ্ছে আমাদের গ্রুপটা, একসাথেই আমরা সবাই এগিয়ে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। আর ভাই রাস্তাগুলা দেখছেন এত সুন্দর যে মানে বলে বুঝাইতে পারবো না। বাহ, আল্লাহর সৃষ্টি কি সুন্দর! মানে দেখেন একদম সবুজ আর সবুজ, নীল আকাশ, তার নিচে সবুজের সমারোহ, সোজা একটা রাস্তা, মাঝখানে আঁকাবাঁকা আছে, খুবই সুন্দর লাগতেছে। এই রাস্তাগুলোতে বাইক চালায়া মানে নিজের কোনো ক্লান্তি অনুভব হয় না, আর দেখার জন্য খুব মনোরম পরিবেশ আর কি। আর এই রাস্তা ধরে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মনে হচ্ছে প্রকৃতি আমাদের জন্য আরো সুন্দর কিছু রাখছে সামনে। মানে সৌন্দর্য যেন শেষই হচ্ছে না, যতই সামনে যাচ্ছি ততই আরো সৌন্দর্য যেন ভেসে উঠতেছে, এত ভালো লাগতেছে যে বলে বুঝাইতে পারবো না। কিন্তু ভাই এই যে সামনে এই যে বড় ভাইটা, মানে ওনার জন্য এটা দেখি আপু, বুঝলাম না ভাই, আমি তো বুঝতেই পারিনি এটা কোনো বড় আপু হবে। দেখে মনে হচ্ছিল যে কোনো বড় ভাই হয়তো, মানে একদমই বোঝা যায় না। বাহ, আমাদের শাওন তো খুবই মজা নিতেছে জিরনের পিছনে বসে, দারুণ। ও আসলে সারাদিনে দেখা যায় না, ওটা একটু হুটহাট করে দেখি। আর আমাদের জিলন তো এক্সাইটমেন্ট আর কি, থামস আপ দেখাতে যে অ্যাক্সিডেন্টারি ছেড়ে দিয়েছে। এই পথে চলতে চলতে অনেক ছোট ছোট পাহাড়ি গ্রাম চোখে পড়ে, সরল জীবন, সাধারণ মানুষ, ছোট ছোট ঘর, কিন্তু তাদের মুখে যে প্রশান্তি দেখা যায় তা শহরের অনেক বড় বড় ভবনেও খুঁজে পাওয়া যায় না। তারা প্রকৃতির সঙ্গে বাস করে, প্রকৃতির সঙ্গে হাসে, প্রকৃতির সঙ্গে কাঁদে। হয়তো এই কারণেই তাদের জীবনে এত শান্তি। কখনো কখনো মনে হয় পাহাড় মানুষের শিক্ষক। পাহাড় শেখায় ধৈর্য, পাহাড় শেখায় স্থিরতা, পাহাড় শেখায় মাথা উঁচু করে দাঁড়াতে। ঝড় আসবে, বৃষ্টি আসবে, কুয়াশা আসবে, তবুও পাহাড় মাথা নত করে না, অটল থাকে। জীবনেও ঠিক তাই, যতই বাধা আসুক এগিয়ে যেতে হবে, থেমে গেলে চলবে না। পথ যতই কঠিন হোক সামনে এগিয়ে যেতে হবে, কারণ প্রতিটি কঠিন পথের শেষে একটি সুন্দর দৃশ্য অপেক্ষা করে। যেমন এই দেখেন আমাদের অনিমার সুমন বৃষ্টি ভেজা রাস্তায় পাহাড়ের মধ্যে কি সুন্দর আনন্দের সহিত বাইকটা রাইড করতেছে। আমরা এখানে একটা ব্রেক দিছি, কারণ বৃষ্টি হচ্ছে, তাই ব্যাগ ট্যাগ বেঁধে নিতে হবে। আর ভাই মানে 100 টাকায় পুরো এই এক ছড়ি কলা কিনে নিছি খাওয়ার জন্য। ভাই কলার ব্রেক দিছি, কলার ব্রেক। সরো সরো সরো, গাড়ি আয় গাড়ি আয়। ভাই বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, এই কারণে ব্যাগ বানার লিগে ব্রেক দিছি একটা, এর ভিতরে কলা খাইয়া লইতেছি আমরা সবাই। শক্তির দরকার আছে, এই সাইড দিয়ে দাও। দেখ আল্লাহ, আর কি জায়গা হয় না, জায়গা হয় না। ও নাই, আমার কলা কই? নাই, আমার কলা কই? আপনার কলা আপনার লগে ভাই গাছের কলা কই? গাছের কলা, গাছের কলা দে ছি ছি ছি, এগুলা কি বলে? গাছের কলা, গাছের কলা। আরে ধরতে হবে তো, ইমেলে দেখো তো ভাই 1.5 ইঞ্চির চেয়ে একটু বড়। 1.5 ইঞ্চির চেয়ে বড় কি?
হিমেলের কলা? এটা আবার কি করেন ভাই? হিমেলের কলা আপনি খাই নিলেন শেষ এমনি কইরা? হিমেলটা পচাইতে যায় তো আপনি পয়সা দিতেছেন ঠিক মতো সেন কইবেন আপনি কি করেন না করেন? গ্যারেন্টি কলা এটা কার? এত বড় তো হিমালয় হতো না তার এত বড় ছিলেন বুঝলাম না হিমেল হ্যাঁ তোমারটা কি 1.5 ইঞ্চি নাকি? সব কি সব কিছু দেখছো 1.5 ইঞ্চিটা সবাই খাইতে মন চায় বুঝছো একবারে তাহলে বড়টা কেউ খায় না এ, হ্যাঁ ওই এভারেজ সাইজ চায়না সাইজ নাকি? চায়না সাইজ চায়না সাইজ একটা শব্দ দিয়ে দাও। পাহাড়ি বৃষ্টি যেন অন্যরকম, শহরের বৃষ্টির মতো শুধু ভিজিয়ে দেয় না, পাহাড়ি বৃষ্টি হৃদয় ছুঁয়ে যায়। আকাশ থেকে ঝরে পড়া প্রতিটি বৃষ্টির ফোঁটা পাহাড়ের গায়ে লেগে নতুন প্রাণ সঞ্চার করে। বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া সবুজ পাহাড়গুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। গাছের পাতায় জমে থাকা জলের বিন্দুগুলো সূর্যের আলোয় মুক্তোর মতো ঝিলমিল করে। দূরের পাহাড়গুলো ধোঁয়াটে হয়ে যায়, যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা জলরঙের ছবি। হয়তো একদিন অনেক দূরে কোথাও বসে এই ভিডিও দেখব, তখন আবার মনে পড়বে এই পাহাড়ের কথা, এই রাস্তার কথা, এই বৃষ্টির কথা, এই মেঘের কথা। আর মনে পড়বে সেই অনুভূতির কথা, যখন মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি, সাজেক থেকে বান্দরবন। এটি শুধু একটি ভ্রমণ নয়, এটি একটি অনুভূতি, এটি একটি গল্প, এটি প্রকৃতির প্রেমের গল্প, এটি নিজের সঙ্গে নিজের দেখা হওয়ার গল্প। এটি সেই গল্প যেখানে পাহাড় কথা বলে, মেঘ হাতছানি দেয়, বৃষ্টি গান গায়, আর পথিক মুগ্ধ হয়ে শুনতে থাকে। আজকের এই যাত্রা শেষ হবে, কিন্তু এই পাহাড়ের স্মৃতি শেষ হবে না, এই মেঘের স্মৃতি শেষ হবে না, এই বৃষ্টির স্মৃতি শেষ হবে না। কারণ প্রকৃতির কিছু সৌন্দর্য চোখে দেখা যায়, আর কিছু সৌন্দর্য চিরদিনের জন্য হৃদয়ে থেকে যায়। আর এই যাত্রা সেই হৃদয়ে থেকে যাওয়ারই সৌন্দর্যের একটি নাম। আলহামদুলিল্লাহ, সারা দিন প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে বৃষ্টিতে ভিজে পুড়ে আমরা সবাই বান্দরবন শহরে এসে পৌঁছেছি। এখন হয়তোবা রাত 8টার মতো বাজে। এখন আমাদেরকে হোটেল খুঁজতে হবে, কারণ যেহেতু রাত হয়ে গেছে আর আমরা সবাই ভিজে পুড়ে একদম অবস্থা খারাপ। তাই যে করেই হোক একটা হোটেল খুঁজে তারপর আজকে রেস্ট করতে হবে। উফ ভাই, সারা দিন ভিজা ভিজা বাইকে কইরা বান্দরবনে এসে পৌঁছাইছি প্রায় আরও 2 থেকে 2.5 ঘন্টা আগে। তো আমরা কোনো হোটেল মোটেল কিচ্ছু পাইতেছিলাম না, ঠিক আছে। সবার অবস্থা এত বাজে ছিল, মানে চেহারা দিকে তাকানো হইতেছিল না, শরীর পুরো চুপচুপ হয়ে গেছে, বৃষ্টিতে ভিজা। রেইনকোট নিয়ে আসছে সবাই, তারপরও রেইনকোটের ভিতর পর্যন্ত পানি চলে গেছে। তো অনেক কষ্টে মষ্টে মানে 3টা রুম ম্যানেজ করছে রাবিওলা হিমালয় আইসা। তো এখন আসলে খাওয়া দাওয়া করার মতো অবস্থা নেই আমার, মানে যদি কেউ যাই খাইতে খাইতেছে, আমি আমার কথা জানি না, আমি তো ভাই সোজা ঘুমাই যাবো, কারণ কালকে সকালে উঠে আবার থানচির উদ্দেশ্যে আমরা রওনা দিব, তাই তো হিমাল নাকি? থানচির উদ্দেশ্যে রওনা দিব, কারণ আজকেই চাইছিলাম থানচিতে ঢুকতে, কিন্তু সময় কারণে ঢুকতে পারিনি, অনেক বৃষ্টি, বারবার ব্রেক দিতে হয়েছে, যার কারণে পিছিয়ে গেছি। তো বান্দরবনে এসে দেখি যে এত টুরিস্ট আসছে, কি বলবো ভাই, একটা রুমও খালি নেই। অনেক কষ্ট, মনে হয় যে 3টা রুম পাইছি, একটা 3 তলায়, একটা 4 তলায়, একটা 5 তলায়, তাও 3 জন করে থাকা যায়। আর 5 তলায় যেটা, সেটা তো আমি আর হিমেল আছি, এটা 2 জনই থাকা যায়, আর কেউ না। তো থাকার মতো অবস্থা না, তাই রুমটা দেখাইতে পারতেছি না, দুঃখিত। বাকিগুলা চলেন দেখে আসি কি করতেছে ওরা। ঠান্ডা পাইছি, এটাই তো। একদিনের জন্য এমনি রুম ঠান্ডা আছে না, দিন ঠান্ডা আছে না। আরে হেললি কেন তো কাপড় চোপড় শুকিয়ে দিছি ভাই এনে দিয়ে দাও। তো এই হচ্ছে আমাদের অবস্থা। ফ্যান ধরে চলে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। খাওয়া দাওয়ার পর্ব নাই, আর দেখাইতেও পারবো না, বিরক্ত হয়ে গেছি, রেস্ট করতে হইব, থাকলেও নাই, ডিলেট। খোদা হাফেজ, দেখা হবে আগামী ব্লগে।